আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পদে টিভি 24 পক্ষ হতে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ঢাকা জেলার অন্তর্গত দক্ষিণ কেরানীগঞ্জের অন্যতম একজন উদিত মুখ, শহীদ প্রেসিডেন্টের অন্যতম একজন আদর্শ সৈনিক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলাধীন আগানগর ইউনিয়ন বিএনপির সংগ্রামের সভাপতি, আরশাদ ওয়ার্কশপ এর প্রোপাইটর এবং আগানগরের নন্দিত মুখ জনাব আরশাদ রহমান সপু আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে আজকের তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জার্মান আদর্শ নিয়ে তিনি দীর্ঘ সময় রাজপথে আছেন, স্থানীয় ঢাকা 3-এর নন্দিত মুখ, সদস্য বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের অন্যতম তৃণমূল ভ্যানগার্ড ব্যক্তিত্ব জনাব আরশাদ রহমান সপুকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জনাব দর্শকদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, কবে থেকে কি চেতনার ভিত্তিতে, কি প্রেরণার ভিত্তিতে, উৎসাহ বা উদ্দীপনার ভিত্তিতে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জার্মান আদর্শ নিয়ে রাজপথে আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1992 সাল থেকে আমি মূলত রাজনীতি শুরু করি, কিন্তু এর আগে আমি ছিলাম আপনার মূলত বিএনপির পক্ষে ছিলাম। যখন নাকি আমরা ছোট ছিলাম তখন আমরা কোনো মিটিং হলে কিছু হলে আমরা তার মিটিং শুনতে যাইতাম, কোনো প্রোগ্রাম ছিল তার প্রোগ্রাম শুনতে যাইতাম, বিএনপি কোনো হলে আমরা ওখানে চলে যেতাম। তখন রাজনীতির সাথে এমনভাবে জড়িত ছিলাম না, ওই পথ ছিল না, তেমন পথও ছিল না। তারপরে মনে করেন যখন নাকি 1990 সালে যখন নাকি আমান ভাই যখন এখানে নির্বাচিত হলো, তার পথ ধরে আমি এখানে নিয়ে আস্তে আস্তে আমি তার রাজনীতিকে কর্মকাণ্ডে জড়াই। তখন থেকে আমার আস্তে আস্তে এটা যখন নাকি চলে গেলো, আসন দুটো ভাগ হয়ে গেল, তখন আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে আমরা জড়িত হয়ে যাই। তখন থেকেই আমরা এই মনে করেন বাবু গয়েশ্বরচন্দ্রের হাত ধরে, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর হাত ধরে আমরা এই পর্যন্ত চলে আসছি, মধ্যে প্ল্যাটফর্মে চলে আসছি কিছুটা। আজকে যে মানুষটিকে ঘিরে সারা দেশবাসী, সারা বিশ্বব্যাপী উদ্বিগ্ন আলোচনায় যে ব্যক্তির নামটি বেশ আলোচিত, তিনি ম্যাডাম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী। বিএনপির প্রায় 45 বছর যাবৎ যার নেতৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছে, সেই ম্যাডাম খালেদা জিয়ার 45 বছর রাজনীতি থেকে দেশবাসী, বিশ্ববাসী অনেক কিছু তার নেতৃত্ব দেখেছে। আপনি দর্শকদের কাছে তার জন্য দোয়া চেয়ে এই ম্যাডাম খালেদা জিয়ার 45 বছরের রাজনীতি সম্পর্কে আপনার কি অভিব্যক্তি? আমি যখন আমার উঠতি বয়স ছিল আর কি, যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখন ম্যাডাম খালেদা যখন বিরোধী দল হিসাবে যখন কি আন্দোলন করে, 90 গণ আন্দোলনে, তখন আমরা দেখছি তিনি সাদা শাড়ি পরে তখন আন্দোলনে আসছেন। তখন থেকে আমি এই ম্যাডাম খালেদা জিয়াকে আমি অনেকবার দেখেছি, ট্রাকে বসে ভাত খেয়েছে এবং তার পিছে আমরা ছিলাম, ছোট ছিলাম, পিছে আমরা গেছি। সে যখন আন্দোলন করতো তার পিছনে আমরা গেছি। তখন আমি রাজনীতির সাথে এরকম কোনো জড়িত ছিলাম না, মনের টানে, মনের দিলে তাকে দেখতে গেতাম। এরপর থেকে ম্যাডাম জিয়াকে খুব আমার ভালো লাগতো, তার কথা কাতি, যে ভাষা, যে কথা কাজে যে মিল, সেই মিলটা তিনি দেখা গেছেন। এখন সেই বর্তমানে অসুস্থ আছেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন। তার রোগ মুক্তির জন্য আমরা সবাই মিলে দোয়া করছি এবং আমরা বর্তমানে অনেক মিলাদি পড়াইছি, অনেক কিছু করছি। তার জন্য অনেক আল্লাহর কাছে কান্নাকাটিও করছি, করছি, তারা সুস্থ ফিরে আসুক।
ম্যাডাম খালেদা জিয়া যেমন 45 বছর নেতৃত্ব দিচ্ছেন, আরেকজন নেত্রীও কিন্তু 45 বছর ধরে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনিও 5 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। দেশ থেকে তিনি এখন বিদেশে অবস্থান করছেন। দুই নেত্রীর বাংলাদেশ থেকে এখন এক নেত্রীর বাংলাদেশ। দুই নেত্রীর দুই ধরনের মানুষের তাদের জন্য অভিব্যক্তি। ম্যাডাম খালেদা জিয়ার জন্য কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছেন, আর আরেকজন নেত্রীর জন্য কোটি মানুষ তার মৃত্যু কামনা করছেন, তার ফাঁসি চাচ্ছেন। এই দুই নেত্রীর নেতৃত্ব থেকে দেশবাসী কিভাবে শিক্ষা নিল? রাজনীতিবিদদের জন্য আসলে শিক্ষা কি? আসলে এটা বড় বহুত যে আমাদের শেখ হাসিনা এই 16টা বছর যেভাবে দেশ চালিয়ে গেছেন, কাউকে কোনো মুখের ভাষা বলতে দেয়নি, কাউকে স্বাধীন মতন চলতে দেয়নি, কিছু করতে দেয়নি। সে এমন একটা নারী ছিলেন, বলতে গেলে রাক্ষস। রাক্ষস বলতে যারা বলতে বোঝায় যায় তিনি রূপকথার রাক্ষস শব্দটা, রূপকথার রাক্ষস আছে, কিন্তু আমি তার কোনো দেখি নেই, ভালো কোনো রেজাল্ট দেখিনি। তিনি যেমন মানুষের যেমন টুইসা খাইছে, এমন দেশকে যেভাবে খোলাসা করে গেছে, এবং দেশের প্রতি যে তার মায়া নাই, সে তার টাকার প্রতি মায়া ছিল, সে টাকা লুণ্ঠন করে নিয়ে এখান থেকে চলে গেছেন। আর আমাদের ম্যাডাম খালেদা জিয়া এই মধ্যে দেখছেন তার ঢাকার মধ্যে একটা কোনো বাড়ি নেই, ঢাকার মধ্যে একটা কোনো বাড়ি নাই, পৈতৃক সম্পত্তি আছে তার দেশের বাড়িতে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পৈতৃক সম্পত্তি দেশের বাড়িতে, কিন্তু ঢাকার মধ্যে কোনো বাড়ি নেই। তো এই জন্যই বলছি যে হলে এই স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে লুণ্ঠন করে যেভাবে দেশের টাকা পাচার করছে, দেশে আমাদের ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলেছে, এর থেকে আর কি বোঝা যায়? দেশের মানুষ তার জন্য কী চায়? তার জন্য তো মঙ্গল হবে, তার মৃত্যু কামানোর জন্য। তার যে মৃত্যুদণ্ড দেশের আল্লাহ যেন করে তার মৃত্যুদণ্ড দেয়, কার্যকর করা হোক, এটা আমরা আশা করছি তার কাছে। বিএনপি রাজনীতি যারা করেন তারা ম্যাডাম খালেদা জিয়ার কাছ থেকে কি নেতৃত্ব পান, বা তার নেতৃত্বের প্রতি আস্থার কোন বিষয়গুলি বেশি উল্লেখযোগ্য? আর আওয়ামী লীগ যারা করে তারা শেখ হাসিনা থেকে কি নেতৃত্বের গুণ পান, এবং আওয়ামী লীগ যারা করে তাদের নেতৃত্ব থেকে নেতাদের আসলে শিক্ষা কি? না, আওয়ামী লীগের কাছে তো শিক্ষার কোনো কিছু ছিল না। তারা তো শিক্ষা মানুষকে দিয়েছে কে ভারী ঘর দখল করছে, মারধর করছে, কিছু হলে সরকার গুম করে নিয়েছে, তাদের শিক্ষা ছিল সেটা এইটা। আর খালেদা জিয়ার শিক্ষা ছিল মানুষকে কিভাবে দেশ পরিচালনা করার জন্য, কিভাবে দেশকে উন্নত করা যায়, কিভাবে করা যায়, তার ছিল অন্য ধরনের উদাহরণ। তিনি ছিলেন একজন দেশভক্ত মাতা। ইতিপূর্বে তিনি ডেপুটি একটা হয়েছেন, তার জন্য কিসের জন্য হয়েছেন এটা আল্লাহ পাক জানে। তার মনের যে ভালোবাসা, জনগণের যে ভালোবাসাটা সে পাইছে। ইতিমধ্যে দেখছেন যে বলে সে অসুস্থ হয়ে পড়ছেন, যত দোয়া হয়েছে বাংলাদেশের, পৃথিবীর কারোর জন্য এত বড় দোয়া হয়নি যে দল মত নির্বিশেষে সকল জনগোষ্ঠীর পক্ষ থেকে তার জন্য দোয়া হয়েছে। আর এই শেখ হাসিনা পলে গেছে, তার জন্য কি দোয়া হয়েছে? সে তো চলে গেছে, তা তো মৃত্যুদণ্ড হয়েছে। মৃত্যুদণ্ড তাকে এনে মৃত্যুদণ্ড দেব, মানুষের ক্ষোভটা একটু মিটাও। কারণ যেসব কার্যক্রম করে চলে যায়, যেহেতু আমি আগেই বললাম যে রাক্ষস ছিল, সে একটা রক্তচোষা নারী ছিল, রক্তচোষা নারী ছিল। সেই রক্তচোষা নারীর কাজ ছিল দেশকে রক্ত বিলীন হয়ে যাও, সে টাকা পয়সা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, তার বোন রেহানা, এই যে বিভিন্ন যারা এখন মামলা জড়িত হয়ে কারাগারে আছেন, এই দেশটা যেভাবে সালমান এফ রহমান এরা যেভাবে দেশটা লুট করে নিয়েছেন, সেই দেশের মধ্যে আর কি আছে? এখন বর্তমান সরকার যে আসছে, তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব, এখন তিনি মোটামুটি দেশকে একটু আগে নিয়েছেন, যার এখন এভিডেন্সটি এখন এটা পর্যায়ক্রমে যে ভালো হয়েছে। আশা করি যে নির্বাচনের পর যারা নির্বাচিত হবে তখন দেশ অন্যরকম চলে যাবে, ব্যবসা বাণিজ্য উন্নত হবে,
বাইরের থেকে বাইরে আসবে। শেখ হাসিনা দীর্ঘ ৪৫ বছরের রাজনীতিতে তিনি জননেত্রী উপাধি নিয়েছেন তার নেতাকর্মী দ্বারা, এবং মাদার অফ হিউম্যানিটি উপাধি নিয়েছেন তার নেতাকর্মী দ্বারা, এবং তিনি নোবেল লরিয়েট হওয়ার জন্য নানা রকম লবিং করেছেন। এবং আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের অনেক নেতারা কেন তিনি নোবেল পাবেন না এইসব নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। কিন্তু পিস ফর ডেমোক্রেসির ক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়া যেভাবে ভূমিকা রেখেছেন, দেশনেত্রী হয়েছেন, আপসী নেত্রী হয়েছেন, দেশমাতা হয়েছেন, গণতন্ত্রের মাতা হয়েছেন তিনি এই জনগণের পক্ষ থেকে। পিস ফর ডেমোক্রেসির জন্য যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদের অনেককে কিন্তু নোবেল লরিয়েট করা হয়েছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদকে বিগত 4 বছর আগে আমরা দেখেছি নোবেল লরিয়েট হয়েছেন। অং সান সুচি আরও 30 বছর আগে তিনি ডেমোক্রেসির লড়াইয়ে যুক্ত থাকার কারণে তিনি নোবেল লরিয়েট হয়েছেন। নেলসন ম্যান্ডেলাকে আমরা দেখেছি মানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করার কারণে তাকে কিন্তু নোবেল লরিয়েট করা হয়েছে। বিশ্বের এই নারী অঙ্গনে এ পর্যন্ত 54 জন নারীও নোবেল লরিয়েট হয়েছেন। তো আপনি কি মনে করছেন ম্যাডাম খালেদা জিয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মহল আসলে কি ভাবছে, বিশ্বে তার ব্যাপারে যে গুরুত্ব, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কাতার থেকে প্রায় তার জন্য বিমান পাঠাতে চাওয়া হচ্ছে, এবং বিশ্বের বিভিন্ন অঙ্গনে ম্যাডাম খালেদা জিয়া যেভাবে গুরুত্বপ্রাপ্ত হয়েছেন, সেক্ষেত্রে নোবেল কমিটি আসলে কি ভাবছে, আমরা কোনো পুরস্কারের সম্ভাবনা দেখি কিনা, কোনো আশা আমরা করতে পারি কিনা? ধন্যবাদ। আমরা আশা করি কি এখন বর্তমানে আমাদের নেত্রী যে দেশের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন, আমরা আশা করতে পারি হয়তো তিনি নোবেল পুরস্কার পাবেন, যদি আল্লাহ তার হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে দেন তো পাবেন। কারণ যে দেশের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন, যে নিরপেক্ষভাবে যে দেশ পরিচালনা করে গেছেন, সেই হিসাবে তিনি পাওয়ার আমরা মনে করি যোগ্য। আর স্বৈরাচারী শেখ হাসিনা তো যে কোনো একটা সার্টিফিকেট আনতে গেলে কোনো ইউনিভার্সিটি সামনেতে টাকার বিনিময়ে সে এগুলি নিয়ে আসতো। আমাদের নেতৃত্ব কোনো টাকার বিনিময়ে কোনো আসেনি। সে দেশের দরদ দেখাইছে, দেশের মায়া দেখাইছেন, এবং সে দেশ থেকে পালিয়ে যাননি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের থেকে পালিয়ে নিয়ে সে আমার দেশ, আমি থাকবো, মূল্য আমি এখানে মরবো, আমি কেন বাইরে যাব, তার কথা ছিল এইটা। জি, জনাব তারেক রহমান দীর্ঘ সময় তিনি রাজপথে আছেন। 2000 সালের পর থেকে তিনি রাজপথে যখন যুক্ত হলেন, তখন তৃণমূলের সাথে সম্পর্ক করার কারণে তৃণমূলের নেতৃবৃন্দ তাকে ব্যাপক ওন করলেন। মাঠ পর্যায়ে তারেক রহমানের গ্রহণযোগ্যতা বিপরীত শিবিরে অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে একটা কাঁপন ধরালো, অর্থাৎ আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক করার প্রয়োজনে আমরা দেখেছি 111-এর সময় তারেক রহমানের উপরে যে অ্যাসল্টটা হয়েছে, তারেক রহমানকে রাজনীতি করতে পারবেন না এমন মুসলেকা আদায় করে তাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে, অসুস্থ করে এদেশ থেকে নির্বাসনে পর্যন্ত পাঠানো হয়েছে। বিপরীতে শেখ হাসিনার সন্তান সজীবদের জয়কে রাজনীতিতে পৃষ্ঠপোষকতা করার জন্য তার জন্য রংপুর জেলা কমিটিতে, রংপুর পীরগঞ্জ উপজেলা কমিটিতে সদস্য করে রাজনীতি করার পথ সুগম করে দেওয়া হয়েছে। এই যে একজন প্রধানমন্ত্রী পুত্রের রাজপথটা বা কঠিনতরভাবে তিনি নিজেকে কি অর্জন করলেন, আর আরেকজন প্রধানমন্ত্রীর পুত্র তিনি রাজনীতি করতে যে সুবিধাগুলি বা লাল গালিচা শুভেচ্ছা বা ফুলের উপরে পথ চলে তিনি রাজনীতিতে কি অর্জন করলেন। দুই প্রধানমন্ত্রীর পুত্রের যে রাজনৈতিক পথ চলা, এই পথ চলা থেকে আসলে দেশবাসীর শিক্ষা কি আর দীক্ষা কি? আমাদের জনাব তারেক রহমান ছিলেন তৃণমূলে একটা মাঠ পর্যায়ে একজন নেতা। তার মাঠ পর্যায়ে যখন নাকি তৃণমূল যখন নাকি তিনি প্রত্যেকটি ঘরে ঘরে গেতেন, প্রত্যেকটি ইউনিয়নে গেতেন, আমরা দেখছি। তখন আমি এরম অতটা অগ্রসর ছিলাম না রাজনীতিক দিয়ে, কিন্তু তিনি দেখছি সব জায়গায় সে নেতা গনিয়া গনিয়া কর্মী গনিয়া যে পর্যায়ে মিটিং করতেন, সেই মিটিংয়ে দেখছি তারেকের যে আবেগ আর ভালোবাসা এটা জনগণ খেয়েছিল। তার ভালোবাসাটা খুব আমাদেরও ভালো লাগছে। আমাদের এখানেও আসছিল, আমাদের চুনকুটা মাঠে তৃণমূল পর্যায়ে সেই অর্জনটা যে করেছেন, যে ভালোবাসাটা অর্জন করেছেন, সেই ভালোবাসা অর্জনে তিনি অনেকটা এগিয়ে গেছিলেন। সেই এগিয়ে যাওয়ার পিছনেই তারেক রহমানকে যখন কি 111-এর সময় হলো, তখন তাকে নির্যাতিত করা হলো, অ্যারেস্ট করা হলো, নির্বাসনে পাঠানো হলো।
আল্লাহ জানি না সেটা কি মুসলেখা দিয়ে চলে গেছেন নাকি না, এটা আমি শোনা ভাব। মানে জোর করে আদায় করা হয়েছে, জোর করে আদায় হয়েছে কিনা জানি না, এটা আমার জানা নেই। কারণ শেষ লন্ডন গেছে চিকিৎসার জন্য, এইটুকুই জানি। কিন্তু এটা জানি না যে তিনি মুসলেখা দিয়ে যে এখান থেকে গেছেন। খালেদের পাঠানো, খালেদের জন্য অসুস্থ হইলো তখন তাকে বলছে আপনি নির্বাসনে চলে যান। বলছে আমি দেশ ছেড়ে চলে যাব না। আমার ছেলেরা মারছেন, কোমর ভেঙছেন, ভেঙছেন, তার শারীরিক নির্যাতন করছেন, তাকে বিদেশ পাঠান। সে বিদেশ চলে যায়, লন্ডন চলে যায় তার চিকিৎসার জন্য। আর সজীব অজয় জয় তিনি মাস পর্যায়ে তিনি তো আমেরিকা বসে বসে নাটাই লাগতো। সে ছিল উপদেষ্টা শেখ হাসিনার, তার মার উপদেষ্টা ছিল। সে যা বলতো তাই করতো, এটা তার এটা নৈতিক চরিত্র। সে একটা ইহুদি মেয়েকে বিয়ে করছে, তার কোনো চরিত্র নেই। যদি একটা মুসলমান ছেলে যদি একটা ইহুদি মেয়েকে বিয়ে করে, তার চরিত্র কী থাকে? তার কিছুই থাকে না। তাই আমি বলবো যে সে তারেক রহমান যে আমাদের যে ভালোবাসা দেখা গেছে তৃণমূল পর্যায়ে, সেই ভালোবাসাটা আমরা এখনো ভুলি নেই, এখন আমাদের মনে আছে। ৮,০০০ কিলোমিটার দূর থেকে কাঠের চেয়ারে বসে দীর্ঘ ১৭ বছর তিনি এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের ফলস্বরূপ আমরা দেখতে পেলাম জুলাই আন্দোলনে যখন ৯ দফা কোনো অবস্থাতেই কোনো রফা হচ্ছে না, এমন অবস্থায় কি কৌশলে ৯ দফাটাকে ঘুম পাড়িয়ে ২০১৫ সালের ৫ জনের ঘোষিত ১ দফা আবার জাগিয়ে জুলাই আন্দোলন হলো এবং পরিপূর্ণ সফলতা আসলো। এই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। বিবিসির সাক্ষাৎকারে জনাব তারেক রহমান বিবিসির সাংবাদিকের প্রশ্নে মাস্টার মাইন্ড নিয়েও কিন্তু কথা তিনি বলেছেন। আসলে এই আন্দোলনের মূল ক্রেডিট যেভাবে চুরি হচ্ছে, যে কেউ দাবি করতে চেষ্টা করছে, আসল মাস্টার মাইন্ডকে, আসল যোগ্য বা এই আন্দোলনের প্রধান নেতৃত্ব আসলে কার দ্বারা হয়েছে? এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এটা হয়েছেন। তিনি বলছেন তোমরা পাশে দাঁড়াও। ছাত্ররা তো এককভাবে সে এটা আদায় করে নিতে পারতো না। তাই তারেক রহমান বলছে যে আপনারা সবাই মিলেমিশে তাদের সাথে যোগ দিয়ে এই শেখ হাসিনাকে পতন ঘটানোর ব্যবস্থা করেন। ১ দফা দাবি যে আপনি রূপরেখা দিল, এই রূপরেখাটা কোথার থেকে আসলো এটা ভাবতে হবে। এই রূপরেখাটা তো ওইখান থেকেই আসছে, ১ দফা দাবিটা। আর ছাত্রদের যে আন্দোলন ছিল, যেটা ওই যে কোটা আন্দোলন, সেটা তো একটা কোটা আন্দোলন। সে কোটা আন্দোলনে তো এই ১ দফা আসে না। সেটা কোটা দাবি, তাদের দাবি ছিল কোটা আন্দোলন করবে, কিন্তু তারা তো কোটা আন্দোলন নিয়ে তো ১ দফা দাবি নেই। এই দাবিটা কোথা থেকে আসলো? যখন নাকি বিএনপি নেতা অনেক কর্মী অনেক মারা গেছে, কত হাজারের রকম, আমার মনে হয় হাজারের রকম মারা গেছে বিএনপির এই নেতাকর্মী মারা গেছে। এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে যখন আন্দোলন করে, তখন তাদের সাথে যোগ হয়ে মিল করে তখন নির্দেশ ছিল তারেক রহমানের, তোমরা ১ দফা আন্দোলনের ডাক দাও। এই তখন সবাই মিলে ১ দফা আন্দোলনের ডাক তারেক রহমান নিজে উদ্যোগে এই জিনিসটা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলায় ১ ঘন্টা ব্যাপী আলোচনা করেছেন। আলোচনার মধ্যে তার কথা, আবেগ, অনেক কিছুই দেশবাসীর কাছে প্রকাশ হয়েছে, বিশ্ববাসী তার আলোচনা দেখেছে। বিবিসি বাংলার সাংবাদিকের প্রশ্নই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে একজন তারেক রহমান নিজেকে কিভাবে দেখছেন, এই প্রশ্নে আপনারা আগামীর প্রধানমন্ত্রী হিসেবে, আগামীর স্বপ্নদ্রষ্টা হিসেবে, আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে আপনারা যে বক্তব্য দেন, বিবৃতি দেন, তারেক রহমান এই দীর্ঘ লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়ে নিজেকে দীর্ঘ সময় দেশ থেকে দূরে রেখে মানুষের সাথে কানেক্টেড হয়ে, নেতাকর্মীদের সাথে কানেক্টেড হয়ে নিজেকে কেমন করে তৈরি করেছেন, এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের প্রেক্ষাপটে তাকে নিয়ে আপনারা কি স্বপ্ন দেখছেন? আমরা তো তাকে নিয়ে স্বপ্ন দেখছি, আর কি দেখবো? আমরা চাই সে দেশে আসবে, দেশে আইলে নির্বাচন করবে, নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের কাম্য। আর বিশেষ করে যে বললেন যে আপনি ওই বিবিসির যে সাক্ষাৎকারে তার যোগ্য অনুযায়ী সে বিবিসি সাক্ষাৎকার দিছে, সাক্ষাৎকার দিয়ে যে বলছে, কিন্তু বিবিসি সাক্ষাৎকার এই পর্যন্ত দিতে পারে নাই।
ওই জয় দিতে পারে নাই, পুতুলা দিতে পারে নাই, কিন্তু তারেক রহমান দিয়ে গেছেন। কারণ কিভাবে দিল সে, তার যোগ্যতা অনুযায়ী সে দিছে, তাকে দিছে করছে বা ইনভাইট করছে, ইনভাইট করবার সে সাক্ষাৎকার দিছে, যোগ্যতার কারণেই তো। আর যে যোগ্যতা না থাকলে তাকে প্রশ্নই ওঠে না ডাকার জন্য। সে একজন বিশ্বের মধ্যে একজন নাম করা বাংলাদেশ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখন একটা বিশ্বের মধ্যে নাম হয়ে এসেছে তারেক রহমান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন 300 আসনের মধ্যে ঢাকা 3-এর নন্দিত মুখ বাবু ঈশ্বরচন্দ্র রায়ের আপনারা তৃণমূলের ভ্যানগার্ড ইতিমধ্যে মনোনয়ন ঘোষিত হয়ে গেছে। ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচনের জন্য কাজ করছেন, আপনারা তার হয়ে মাঠ চড়ছেন। ঢাকা 3-এর নিরঙ্কুশ বিজয়ের কি সম্ভাবনা আপনি দেখছেন? ইতিপূর্বে বাবু ঈশ্বরচন্দ্র রায়কে প্রতিমন্ত্রী পর্যন্ত দেওয়া হয়েছিল, তাকে বিজয় হলে বিএনপি ক্ষমতায় আসলে পূর্ণ মন্ত্রিত্বের জায়গাটি নিয়ে আপনাদের কি চাওয়া রয়েছে দলের কাছে? আমাদের নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করেন, বসিয়ান নেতা হয়ে গেছেন, এখন তার বয়স হয়েছে। আমরা এই মুহূর্তে তাকে, সে অনেক ভালো মনের মানুষ, যে মনে করেন আপনি যেই যাও যে সাক্ষাৎকার দেয়, কথা বলে, সবার সাথে কথা বলে, খুব উদাহরণ মানুষ একজন বাবু ঈশ্বরচন্দ্র রায়। আমরা চাবো তাকে থেকে নির্বাচিত করে, বিপুল ভোটে নির্বাচন করে এই 3 আসন থেকে আমরা ফুল মন্ত্রী করার জন্য, আমরা যদি না করে তা আমরা ওইটার বিরুদ্ধে আমরা করব, যে আমরা আমাদের ঢাকা 3-এর বাবু ঈশ্বরচন্দ্রকে ফুল মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। আমাদের একটা থাকবে, ভূমিকা থাকতে হবে, আমাদের জোর থাকতে হবে একটা। আওয়ামী লীগের আমলে অন্যতম নির্যাতিত একটি দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী, যারা এবার বিএনপির বিপক্ষের, অর্থাৎ তারা তাদের জায়গা থেকে রাজনীতি করছে, দাঁড়িপাল্লা প্রতীক তারা ফিরে পেয়েছে এবং মাঠ চষছে। ঢাকা 3 সহ 300 আসনেই তারা প্রার্থী ঘোষণা করেছে। তো নানা রকম কথা রাজনীতিতে হচ্ছে, জামাত ইসলাম সরকার গঠন করবে, এটা করবে সেটা করবে, অনেক আলোচনা। মাঠের ভোটে এখন কি দেখছেন? এখন কথা হয়েছে কি, যে জামাত ইসলাম 71-এর একটা দল ছিল, প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল। এখন জনগণ সেটাকে মেনে নিবে কিনা তারও ব্যাপার আছে। আর তারা যে মাঠ ব্যাপে যে চুষে খাচ্ছে এবং বিভিন্ন ধরনের কথা বলছে, যে সেটা করে দিবে, এটা করবে, কিন্তু কর্মকাণ্ডে কি করবে জনগণের কাছে, এই কথাটা কিন্তু আজ পর্যন্ত সে বলে নেই, যে আমরা ওইটা করবো বা এটা করবো, মানে যেটা নির্বাচনী ইশতেহার বলে কথা। জীবনে আমাদের নেতা তারেক রহমান একটা ইশতেহার ঘোষণা করছে 31 দফা, রাইট? এই 31 দফার মধ্যে সবকিছু আছে। তো উনারা রাজনীতি আছে, কিন্তু উনারা কি করবে, দেশ পরিচালনার মধ্যে কি তারা কথা দিল জনগণে, কি করে দিবে না করে দেবে, এসব তাদের কোনো ইশতেহার নেই, তাদের প্রশ্নে হয় না এই ব্যাপারে। আমরা তাদের নিয়ে যে আমরা মাথা ঘামাবো, এই প্রশ্ন আসে না। কারণ তাদের কোনো তো আপনার জন্য আমার জন্য কি করবে সে, জনগণের জন্য কি করবে সে কোনো ছাড়ে না, কোনো স্পষ্ট বার্তাই দিচ্ছে না। তো সে কি করবে, সে তো চাবে যে ওই যে আগে দেখছি শুনছি জামাত নাকি বলে আপনার করতো, মারধর করলে কি করতো বলে কেটে ফেলতো। তে তারা এগুলি করবে। সাধারণ মানুষ তো আপনার সাধারণ মেয়েরা যারা নাকি যেভাবে এখন চলাফেরা করে বা ঘোরাফেরা করে, কর্মরত আছে, তা তো করতে পারবে না। যেমন বিভিন্ন অফিসে আছে, তাকে প্যান্ট পরে চাকরি করতে হয়, কারো শার্ট পরে চাকরি করতে হয়, সেই জিনিসটা তো হবে না, সেই স্বাধীনতা তো পাবে না। সে স্বাধীনতা তো তারা কেড়ে নেবে। যেমন স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল 71 সালে, তখন এই জিনিসটা আবার তারা প্রয়োগ করবে। এই প্রয়োগ করে আপনারা জনগণে
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট রয়েছে। আপনি দুবার আগানগর ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছিলেন, আপনার ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে এমন তথ্য রয়েছে। সেক্ষেত্রে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, এরপরে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, আগানগর ইউনিয়নবাসীর জন্য আপনার যে ইশতেহার ছিল, ইউনিয়নবাসীর সেবা করার যে মানসিকতা ছিল, যেটি দুবার আপনাকে সেই ইচ্ছা পূরণের বাধা দেওয়া হয়েছে, কি মনে করছেন দল আপনাকে আবারও সমর্থিত হিসাবে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনে আপনাকে পার্টিসিপেট করার সুযোগ দিবে কিনা, এবং আপনি যদি সুযোগ পান এবং বিজয় হন, তাহলে আগানগর ইউনিয়নকে আপনি কিভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রেখেছেন? আমি এটা আগে কি বলবো এখন, আমি তো আগে কিছু বলতে পারি না। যে বেলা আমি যেহেতু একটা পরিকল্পনা কি রয়েছে, যেহেতু আমাদের জাতীয় ইলেকশন আছে, জাতীয় ইলেকশন পর স্থানীয় নির্বাচন আছে, মানে স্থানীয় নির্বাচনের পর যদি আমাকে যদি দেয় সেটা আমি বলতে পারবো যে আমি এই ইস্তাহারটা আমি ঘোষণা করলাম। এই জন্য এর আগে আমি দুবার বলছি যে যদি আমি পাস করি, আমার যদি চেয়ারম্যান বানায়, তাহলে আমি বলছি যে স্কুল, মাঠ, যেখানে যেটা প্রয়োজন আছে, রাস্তাঘাট, এগুলি আমি সংস্কার করে নতুন করে রাস্তাঘাট করে এগুলি করব, আমি এই অর্ডার দিয়েছিলাম আমি। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার আগানগরবাসী সবার উদ্দেশ্যে আমরা একটি প্রশ্ন দিয়ে সমাপনী টানবো। সেটি হচ্ছে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুজন ব্যক্তির নাম বেশ আলোচিত, একজন জনাব শেখ মুজিবুর রহমান, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। টান উত্তেজনাময় প্রেক্ষাপটে একজন জাতির কঠিনতম সময়ে কাণ্ডারি না হয়ে তিনি সেফ এক্সিট নিয়ে চলে যাওয়ার পরে আরেকজন উই রিভোল্ট বলে যেভাবে তিনি দেশের দায়িত্ব নিলেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, এবং ঘোষণা দিয়ে পরবর্তীতে ৭৫-এর ৭ নভেম্বর থেকে ৮১-এর ৩০ মে পর্যন্ত তিনি দেশটাকে যেভাবে স্বনির্ভর করে গড়ে তোলেন, এবং তার শেষ বিদায়ে যেভাবে দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে অশ্রু সজ্জল হিসাবে পৃথিবী থেকে বিদায় দিল, আর ৭ই মার্চের ভাষণ দিয়ে সেই জনাব শেখ মুজিবুর রহমানকে ৭৫-এ ১৫ আগস্টে যেভাবে ঘৃণা ভরে একেবারে আবেগহীনভাবে, বিবেকহীনভাবে মাত্র 18 জনকে দিয়ে দাফন কাপন করিয়ে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করা হলো। এই শেষ ভালো যার সব ভালো তার, আবার শেষ খারাপ যার সব খারাপ তার, এই দুই নেতার ব্যাপারে আপনার শেষ অভিব্যক্তি। শেখ মুজিবুর ছিল প্রকৃত, সে নিয়ে দেশ স্বাধীন হওয়ার পক্ষে ছিল না, সে প্রকৃত দেশ হওয়ার পক্ষে ছিল না, সে একটা নেশাগ্রস্ত মানুষ ছিল। শেখ মুজিব একটা নেশাগ্রস্ত মানুষ ছিল। সে এটা প্রমাণ সহকারে আছে, কোথায় সে নেশাগত মদ পান করতো, কোথায় কুড়িত নারায়ণগঞ্জ জায়গায় থাকতো, তার কোনো ব্যক্তি ছিল না। সে আসছে একটা ওই যে ৭ই মার্চে যে ভাষণটা দিল, সে ভাষণের কারণে মানুষকে আবেগ দেখালো, আবেগ দেখাইছে। আবেগ দেখানোর তখন এই আপনার এই ইটা নিয়ে নেয়, মুক্তিযোদ্ধার পর্যায়ে চলে আসলো। তারপরে সে তো চলে গেল পাকিস্তান, নিজে অ্যারেস্ট হয়ে পাকিস্তান চলে। দেশ যদি সে স্বাধীনই চাইতো, সে কীভাবে সে এইখান থেকে পাকিস্তান চলে গেল অ্যারেস্ট দেখায়া। আবার এটাও চিন্তা করবেন, শেখ হাসিনা যখন দেশে ছিল, তাকে ঘাট দিয়ে নিয়ে ক্যান্টনমেন্ট নিয়ে জয় তখন হয়, জন্মগ্রহণ করে। তখন তো তাদের সাথে তো একটা আঁতাত ছিল। তো বাঙালিরা যখন নাকি দেখলো যে এখানে আমরা চাই দেশ স্বাধীন, তো সবাই মিলে আমরা তো দেখছি ছোটোকালে দেখছি মুক্তিযোদ্ধা করছে, আমরা দেশে অনেকে দেখছি মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করছে। তো যাই হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবসের মাধ্যমে সে দেশে ক্ষমতা নিল। ক্ষমতা নেওয়ার পরে সে দেশটাকে খুব নিজের উদ্যোগে, ভালোবাসা দিয়ে, নিজে পায়ে হেঁটে আমরা দেখছি পায়ে হেঁটে নিজে এখানে আসতো, গাড়িতে আসতো না। আমরা একবার দেখলাম চুটকুটে আসছিল, তা আমরা দেখলাম যে পায়ে হেঁটে সে, তার সাথে হাঁটা পারা গেত না, এমন ছিল, হাঁটা পারা না। তার সিকিউরিটি থাকতো পিছনে পড়ে, উনি থাকতো আগে।
যাই হোক, উনি জনগণের জন্য যে জিনিসটা করে গেছে, স্বনির্ভর গ্রাম, 19 দফা, আবার আপনি চিন্তা করেন এই যে শিক্ষা বয়স্কদের যে শিক্ষার জন্য একটা করছিল, উনি যে উদ্যোগ করছিলেন, মহান উদ্যোগ তো নিয়েছিলেন, তার দেশ পরিচালনা যে করেছিলেন। তো সামনে যে দিনগুলো আস্তে আস্তে যে ভালো দিনগুলি করতে করতে শহীদ রাষ্ট্রপতি যখন দেশটাকে উন্নতির দিকে নিয়ে চলে যেত, তখন তো আপনি দেশ শহীদ রাষ্ট্রপতি ছাড়া কোনো বুঝেই না কেউই। যখন শহীদ রাষ্ট্রপতি যখন নিহত হলো, তখন তার যে দেখছেন যে মারা যাওয়ার পরে তার লাজ্জা যখন জানাজা হয়, লাখ লাখ লোক তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আর শেখ মুজিবের কথা বললেন, তার লাশ তো 2 দিন মর্গেই পড়ে তার বাড়িতে পড়ে, কেউ তো আনতে যায়নি। শেখ হাসিনা আনতে যায়নি, সব তো পলাইছে। তো এখন কথা হয়েছে কি, শেখ মুজিবের লগে আর জিয়াউর রহমানের তুলনা করা যায় না। জিয়াউর রহমান ছিল একজন শহীদ রাষ্ট্রপতি, জিয়াউর রহমান যার কোনো তুলনা নাই। আর শেখ মুজিবুর ছিলেন একজন উগ্র ভাষার নেতা, মানে সে কন্ট্রোল করতে পারে, তার ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারতো না, তার ফ্যামিলি বাইরে বা তার ছেলেরা কন্ট্রোল করতে পারতো না। যে যাই হোক, এটা যে কোনো পর্যায়ে একটা ঘটনা ঘটে গেছে দেশে। শেখ মুজিবুর মারা গেলো এর জন্য। আর শহীদ রাষ্ট্রপতি যে মারা গেলো, এটা তার, আপনি জানছেন যে তালপুট্টি নিয়ে একটা ছিল, ষড়যন্ত্র ছিল। এই তালপুট্টির কারণে সে নিহত হইল। অর্থাৎ দেশপ্রেমিক একজন সেনাবাহিনীর অফিসার, দেশপ্রেমিক রাষ্ট্রপতি, দেশের প্রতি প্রেম রাখার কারণে তাকে পৃথিবী থেকে বিদায় দিতে হয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনার জনগণ, আগানগরবাসী সবার উদ্দেশ্যে সালাম বিনিময়ের মাধ্যমে আপনার সমাপনী 30 সেকেন্ডের বক্তব্য। ধন্যবাদ আগানগরবাসী। আমি আসাদুর রহমান শুভ বলছি। আমাদের সামনে নির্বাচন আছে। আমার ঢাকা 3-এর বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি ঢাকা 3-এর প্রার্থী। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সে যেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য কাজ হয়ে যেন সে আসতে পারে, এই দোয়া রইল আপনাদের কাছে। আপনারা তার জন্য দোয়া করবেন, এবং ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, যেন তো অতীতে শীঘ্রই হয়ে আমাদের পাশে আসতে পারে, আগের রকম সে চলতে পারে, সেই দোয়া করবেন। আর বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের জন্য আপনারা দোয়া করবেন, সে যেমন আমাদের 3 আসনে বিপুল ভোটে জয়যুক্ত করে। এই বলে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পরবর্তী আজকের আলোচক দীর্ঘ সময় যে আলোচনাগুলি করলাম, সেই আলোচনা থেকে বোঝা যাচ্ছে মাঠের প্রেক্ষাপট কি, ইতিহাসের প্রেক্ষাপট কি। এই যে আমরা একটি তারতম্যের আলোচনা করলাম, তারতম্যের আলোচনা থেকে রাজনীতি যারা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে রাজনীতি করা উচিত, কীভাবে রাজনীতি থেকে শিক্ষা দীক্ষা নেওয়া উচিত। 2 নেত্রীর বাংলাদেশ থেকে এখন 1 নেত্রীর বাংলাদেশ হয়ে গেল। 2 নেতার বাংলাদেশ থেকে 1 নেতার বাংলাদেশ হিসেবে স্বীকৃত হচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের সবচেয়ে বেশি নন্দিত ব্যক্তি হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এবং তার সহধর্মিনী রাজনীতিতে সুনীতি রাখার কারণে তিনি সবচেয়ে বেশি সম্মানিত অবস্থায় এখন অসুস্থ অবস্থাতে রয়েছেন। আবার বিপরীতে আমরা দেখতে পাই জনাব শেখ মুজিবুর রহমান 72-এ যিনি বঙ্গবন্ধু ছিলেন, 75-এ তিনি বঙ্গশত্রু হিসেবে একেবারে সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা পরবর্তীতে যে দেশের মানুষ তাদেরকে সুযোগ দিয়েছিলেন, একটা সুযোগ চাই বলেছিল, সেই একটা সুযোগ তাকে কাজে লাগিয়ে তিনি হতে পারতেন দেশের মানুষের নন্দিত মুখ হতে পারতেন, তিনি হতে পারতেন মানুষের ভালোবাসা নিতে পারতেন। কিন্তু তিনি জনগণের পালস বুঝতে না পেরে ক্ষমতায়ন করার জন্য বিনা ভোটে নির্বাচন করার কোনো গুম খুনের আয়োজন করে এমন একটি প্রেক্ষাপট করলেন যে জনহত্যার বা গণহত্যার দায়ে তিনি দণ্ডিত হয়ে এখন পার্শ্ববর্তী রাষ্ট্রে তিনি অবস্থান করছেন। এই রাজনীতিতে এই 2 নেত্রীর জীবন যদি আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে রাজনীতিবিদদের চরম শিক্ষা এবং দীক্ষা রয়েছে। এই শিক্ষা এবং দীক্ষার ভিত্তিতে আগামী রাজনীতি পরিচালিত হবে, এই প্রত্যাশায় আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।